হ্যাঁ ফ্রেডি, কিছু পাওয়া গেল এদের পকেটে? স্যার এই দুটো আধার কার্ড পেয়েছি। একজনের নাম মদন আর এর নাম রাজু। আর কিছু? না স্যার, এখন অবধি আর কিছু পাইনি। ঠিক আছে, এদের দুজনের অ্যাড্রেস নোট করো। স্যার এই দেখুন, এটাও জলে ছিল? নোটের বান্ডেল স্যার। জলের মধ্যে টাকাগুলো কেউ কেন ফেলবে? আপনারা শুধুমাত্র এই দুটো লাশই পেয়েছেন? না মানে কোনো টাকা পাওনি তাই তো? স্যার এরা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। দেখো, এটা মার্ডার কেস। যা কিছু লুকিয়েছো চুপচাপ দিয়ে দাও, না হলে এভিডেন্স লুকানোর জন্য তোমরা কিন্তু সবাই চলে যাবে। আছে আর কিছু? একই নদীতে এই দুজনের বডি আর এত টাকা, কোইন্সিডেন্স তো নয়। এরা দুজনে যেই হোক না কেন, এদের এই পয়সার সঙ্গে কোনো সম্পর্ক আছে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে টাকার জন্যই এসব হয়েছে। চলো এই ব্রিজটায় গিয়ে দেখি। স্যার মনে হয় কোনো বড় গাড়ি এসে ধাক্কা দিয়েছে। এই টায়ারের চিহ্ন দেখে তো মনে হচ্ছে কোনো ট্রাক এসেছিল। আমি শিওর যে ওই টাকার ক্রেটগুলো এই ট্রাকে করেই এসছে। কোনো চার চাকায় তো কেউ নিয়ে আসবে না এতগুলো ক্রেট। স্যার, রক্তের দাগ স্যার। রক্ত? রেলিং এ রক্ত। কেউ মনে হয় দুজনকে গুলি মেরে রেলিং দিয়ে টপকে দিয়েছে নদীতে। যদি গুলি চালানো হয় তো আশেপাশে গুলি চালানোর চিহ্নও পাওয়া যাবে। দেখো তো কিছু পাওয়া যায় কিনা। দয়া, এখানে অনেকগুলো গুলির চিহ্ন দেখতে পাচ্ছি। তার মানে এখানে প্রচুর গোলাগুলি হয়েছে। মানে কেউ দৌড়ে পালাচ্ছিল আর পিছন থেকে কেউ গুলি চালাচ্ছিল। কিন্তু স্যার ওই দুটো বডিকে দেখে তো মনে হচ্ছে কেউ সামনে থেকে শুট করেছে। স্যার কিন্তু এখান থেকে কেউ কিভাবে ঝাঁপ দিতে পারে? দেখো, রক্ত ওখানেও আছে আর এখানেও আছে। আচ্ছা, এমনটা নয় তো যে রাজু আর মদন ছাড়া কাল রাতে তৃতীয় কারো গুলি লেগেছিল এখানে? স্যার জেলেরা তো দুটোই বডি পেয়েছে, তৃতীয় কিছু কোথায় গেল সেটা? গন্ডগোল তো এখানে রয়েইছে। একটা ট্রাক এখানে এসে অ্যাক্সিডেন্ট করে, দুজনকে গুলি করে আর তাদের নদীতে ফেলে দেওয়া হয়। আর ওই টাকায় ভরা ক্রেট সেটাও। আর তৃতীয় ব্যক্তি উধাও। এটাও তো হতে পারে যে ট্রাক মদন কিংবা রাজু চালাচ্ছিল। Hello officers, myself Jayant Khosla, Intelligence Bureau. এখানে কি ব্যাপারে? আমি একটা প্রায়োরিটি কেসে কাজ করছি। আমি ঠিক পেয়েছিলাম যে এখানে অনেক বড় একটা ইলিগাল কনসাইনমেন্ট আসার কথা। আমি আশপাশের সমস্ত মেজর হাইওয়ে আর জাংশনে চেকিং এর বন্দোবস্ত করেছি, কিন্তু লোকাল পুলিশ সেখান থেকে কিছু পায়নি। একটু খুলে বলবেন? আমি খবর পেয়েছি আপনারা কিছু ক্রেট পেয়েছেন, পুরো নোটে ভর্তি। হ্যাঁ, পাওয়া তো গেছে। আপনি একটু বলবেন যে আপনি কোন কেসে কাজ করছেন? আমরা এখানে টাকা ছাড়া দুটো ডেড বডিও পেয়েছি। এদের মধ্যে কি কোনো কানেকশন আছে নাকি? তার আগে আমাকে ওই নোটগুলো দেখতে হবে, তারপরেই হয়তো আমি আপনাদের কিছু বলতে পারি। ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে।
এই সমস্ত নোটগুলোই হলো নকল নোট। হ্যাঁ, কি নকল? নকল? আগে হ্যাঁ, আমি আর আমার টিম বহুদিন এই কেসে রয়েছি। বর্ডারের কাছে একটা অনেক বড় কনসাইনমেন্ট স্মাগল হয়েছে, কোটি টাকার নকল নোট। সমস্যা হচ্ছে এই নকল নোটগুলোকে বোঝা মুশকিল যে কোনটা আসল আর কোনটা নকল। আচ্ছা, এই নকল নোটের কনসাইনমেন্ট কোথায় যাচ্ছিল? কোথায় যাচ্ছিল, কোথা থেকে আসছিল কিচ্ছু জানি না। ইনফরমেশন পাওয়া মাত্রই আমরা একটা টিম তৈরি করি। অফিসার বলজিৎ ওই টিমটা লিড করছিল। কোনো গ্যাং কারোর উপর সন্দেহ আছে আপনার? আগে হ্যাঁ, বলজিৎ একটা গ্যাংকে সন্দেহ করত। ও পুরো প্ল্যানিং করেছিল সেখান থেকে কিছু ইনফরমেশন বার করার। কিন্তু ওর উপর অ্যাটাক হয় আর ওকে গুলি করা হয়। ও, তাহলে বলজিৎ বেঁচে আছে, এখন হসপিটালে আছে, ক্রিটিক্যাল কন্ডিশন। অবিনাশকেও বলজিৎই হায়ার করেছিল এই কেসের জন্য, কিন্তু অবিনাশও নিখোঁজ। শেষবার অবিনাশকে আপনারা কবে কন্ট্যাক্ট করেছিলেন? কাল রাতে ওর একটা মেসেজ এসেছিল যে একটা অনেক বড় কনসাইনমেন্ট অন দ্য ওয়ে, ও তাকেই অনুসরণ করছে। আর ওই অপারেশনের ব্যাপারে কিছু ইনফরমেশনও পেয়েছিল, কিন্তু ও কাল রাত থেকে নিখোঁজ, কিছু খবর নেই ওর। কাল রাতে রোডে মদন আর রাজুর সঙ্গে অন্য কেউ ছিল, তাহলে ওই তৃতীয় ব্যক্তি অবিনাশ নয় তো? কিন্তু ও যদি বেঁচে থাকে তাহলে গেল কোথায়? আমার ওবের কিছু হতে পারে না। আপনারা প্লিজ কিছু একটা করুন আর আমার স্বামীকে খুঁজুন প্লিজ। হ্যাঁ, ওর বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। অবিনাশের কাছে অনেক ক্রিটিক্যাল এভিডেন্স রয়েছে, আমাদের খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বার করতে হবে, অন্তত ওদের খুঁজে পাওয়ার আগে। দেখো প্রীতি, তোমার হাজবেন্ড অবিনাশ একদম ঠিক আছে, চিন্তা করো না। অভিজিৎ, এই অবিনাশ নিশ্চয়ই প্রীতির সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। স্যার, এই কথা নিশ্চয়ই তারাও জানে যারা অবিনাশকে খুঁজছে। হ্যাঁ, আর অবিনাশকে খোঁজার জন্য ওরা এটার সুযোগও নিতে পারে। মানে প্রীতি প্রাণের সংশয় আছে। স্যার, যতক্ষণ না অবিনাশকে পাওয়া যাচ্ছে, ও যদি বিরতে থাকে তাহলে সেফ থাকবে। ঠিক আছে অভিজিৎ, তুমি আর পঙ্কজ এর সঙ্গে মিলে অবিনাশের খোঁজ করো, আর দয়া ফেডরিক আর পুরবিকে নিয়ে রাজু আর মদনের ঠিকুজি বের করো। স্যার, এই ব্রিজটা তো ওখানে, আর জলের ফ্লো এইদিকে স্যার, ঘাটের দিকে। অবিনাশের বডি না ওই ডাইভার্সরা পেয়েছে আর না ওই মৎস্যজীবীরা। আশা করা যায় ও হয়তো সাঁতরে পারে এসেছে আর এখানেই কোথাও আছে। কিন্তু কোথায় যেতে পারে? স্যার, অবিনাশ খুব খারাপভাবে জখম ছিল। ও যদি এখানে আসে তাহলে গ্রামবাসীরা নিশ্চয়ই দেখেছে ওকে। একবার জিজ্ঞেস করে দেখবো। আরে ভাই শোনো একটু, হ্যাঁ আমরা সিআইডি থেকে। হ্যাঁ আরে ভয় পেও না, একটা লোককে পাওয়া যাচ্ছে না, তাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, একটু সাহায্য করো আমাদের। আচ্ছা স্যার। এই লোকটা না, এখানে আশেপাশে কোনো হসপিটাল আছে? ওরে বাবা, হাসপাতাল তো অনেক দূরে, প্রায় 30 কিলোমিটার, ওই তো পাশের গ্রামে। স্যার, তো অনেক দূরে, আরো খুব বেশি আঘাত লেগেছিল। ইম্পসিবল স্যার। আচ্ছা, তোমরা যখন এখানে এসেছিলে আজ সকালে মাছ ধরার জন্য, তখন এই গ্রামে কি তোমরা অচেনা কাউকে ঘুরে বেড়াতে আরে না দেখেছিলে? না, আমরা সকালে মাছ ধরতে আসি না। দুজন জেলে আছে যারা সকাল সকাল মাছ ধরতে আসে। কিন্তু স্যার, আসল কথাটা হলো যে ওদের মধ্যে যদি কেউ কিছু পেতো তো সারা গ্রাম জেনে যেত সেটা। আরে দাদা, সেটা আমরা খুঁজে বের করে নেব, তুমি শুধু ওদের সঙ্গে দেখা করিয়ে দাও। স্যার, কিছু বলুন না। এক মিনিট। সারিকা, এই কাপড়ে তো কিছু পাওয়া গেল না, কিন্তু এই যে ক্রেটগুলো আছে না, এই ক্রেটস থেকে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। কি? এই দেখো, মার্কারি, নাইট্রোজেন অক্সাইড, সালফার প্যারক্সাইড, আরো অনেক ধরনের কেমিক্যাল রেসিডিউস এর মধ্যে থেকে। তার মানে এই ক্রেটস এমন জায়গা থেকে এসেছে যেখানে এইসব কেমিক্যাল পাওয়া যায়। এরকম কোন জায়গা হতে পারে?
মনে হচ্ছে আমি জানি, কারণ আমি অনেকবার পড়েছি যে কিছু লোকের লাংসের মধ্যে এই সমস্ত ধরনের কেমিক্যাল রেসিডিউস থাকে। আর জানো, ওই লোকগুলো কোল মাইন্সের আশেপাশে থাকে অথবা কোল মাইন্সে কাজ করে, কারণ এই সমস্ত ধরনের রেসিডিউগুলো হচ্ছে কোল মাইন্সের বাই প্রোডাক্ট। এগুলো তার মানে কোনো কোল মাইন্সের পাশে রাখা হয়েছিল। কিন্তু সারিকা, প্রশ্নটা হচ্ছে এই যে এই ধরনের কোল পাওয়ার প্ল্যান্ট এই শহরে আছে কোথায়? আছে তো স্যার, মানে শহরে নেই, কিন্তু শহরের একটু বাইরেই। ওকে, জানতে শুধু এটাই হবে যে এই ক্রেটস ওখান থেকে ট্রাকে কি করে এলো। রাইট ইউর সারিকা, রাইট। এটা খোঁজ নিতে হবে যে এই ক্রেটস গুলো কোল মাইন্স থেকে ওই ট্রাকে এলো কি করে। স্যার, শঙ্কর আর রঘু এই দুজন লোক, ওরা সকাল সকাল বোট নিয়ে বেরোয়। শঙ্কর সে তো তার গায়ে গেছে, আর রঘু রইলো যে সকাল সকাল বোট নিয়ে বেরোয়। রঘুকে জিজ্ঞাসা করে দেখুন, হয়তো কিছু পেতে পারেন। আসুন স্যার, এই তো এই পাশেই ওর বাড়ি। এইটা হচ্ছে ওর বাড়ি। এই রঘু, এই দেখ কারা এসেছেন। এই রঘু, দরজাটা খোলা, তোর সঙ্গে কথা বলতে এনারা এসেছেন। আরে কি করছিস কি? আরে কি হয়েছে, বাড়িতে নেই নাকি? আরে আমি ডাকছি তো। আরে মরণ দশা গেলি কোথায়? এই রঘু, কি হয়েছে? কি হয়েছে? আরে তোর সাথে কথা বলতে চান সিআইডি লোক। সিআইডি? হ্যাঁ। কি হয়েছে স্যার? কিছু না একটু কথা ছিল, ভিতরে যেতে পারি? স্যার, এখানেই কথা বলি না, কি হয়েছে? এই অবিনাশ নামের একটা লোককে আমরা খুঁজছি। কাল নদীতে মনে হয় ডুবে গেছিল। আজকে সকালে যখন তুমি নদীতে নৌকো নিয়ে গিয়েছিলে তখন কি কাউকে দেখতে পেয়েছিলে ওখানে, অসুস্থ বা কোনো লাশ? লাশ? না তো স্যার, আমি তো ওখানে কিচ্ছু দেখিনি। স্যার, ব্যাপারটা হলো আমি তো আর যাইনি মাছ ধরতে। কাল রাতে তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছিলে, কারণ আজ সকালে তোমার নৌকো নিয়ে নদীতে যাওয়ার কথা ছিল। এসব জানি আমরা, কি বলছো তুমি? আমার শরীরটা ভালো ছিল না তো স্যার, এই জন্য যাইনি। এই, তুই সিআইডির লোকেদের এখানে কেন নিয়ে এসছিস? আমি তো কিছুই জানি না স্যার। এক মিনিট, সত্যি বলছো তো তুমি? আরে স্যার, একই কথা যদি বারবার জিজ্ঞেস করেন তো কি আর বলবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিছু মনে পড়লে তুমি আমাদের বলো কিন্তু। হ্যাঁ। থ্যাংক ইউ। কেন নিয়ে এসছিস সেখানে? যা এখন, পালা এখান থেকে। ভালো হয়েছে তুই মুখ খুলিসনি। আমি কিচ্ছু করিনি, আমায় ছেড়ে দাও। সেদিন তুই যদি ওই বেটাকে ওইখানেই খতম করে দিতিস তাহলে তো ঝামেলাই হতো না, বুঝলি? কিন্তু না, তোকে তো ওকে বাঁচাতে হতো। আমি কি করে জানবো যে? আমি ভাবলাম এই, তুমি আমাদের মিথ্যে কথা বলছিলে? হ্যাঁ, আমার বউ বাচ্চাকে যদি মেরে দিত তো আমি কি করতাম? ওই লোকটাকে তুমি দেখেছিলে? হ্যাঁ, আমি তো বার করে আনলাম ওকে। কোথায় ও? আমি কি জানি, মলম টলম লাগিয়ে আমি ঘরে শুয়ে এসেছিলাম, ঠিক হয়ে গেল আর জানতেই পারিনি কখন উঠে চলে গেছে। কি? কোথায় গেছে ও? স্যার, আমি আর কিচ্ছু জানি না, আমি কোত্থেকে বলবো? স্যার, স্যার এবার কি করব? স্যার, এই হলো আমাদের কোল পাওয়ার প্ল্যান্ট। এর আশেপাশে টোটাল 4টে ওয়্যার হাউস আছে যেখানে ওগুলো থাকতে পারে। এইটা তো আমরা চেক করেছি, এবার বাকি রইলো 3টে। আর স্যার, এই 3 ওয়্যার হাউস থেকে এই 2টো ওয়্যার হাউস প্ল্যান্ট থেকে অনেকটাই দূরে। এর আর ফ্লাওয়ার প্ল্যান্টের মধ্যে অনেকগুলো বাড়ি রয়েছে, তো এখান থেকে কেমিক্যালস ক্রেট অবধি পৌঁছানো প্রায় অসম্ভব। বাকি রইল এইটা, এটা পাওয়ার প্ল্যান্টের থেকে খুব কাছাকাছি, আর এর আশেপাশে অনেকটা খোলা জায়গাও আছে, ওখানেই গিয়ে দেখি। আপনারা কারা? কেন, তোমাদের মিশনে ডিস্টার্ব করলাম না তো? মিশন? নাটক করো না, আমরা সব জানি তোমরা কিসের বিজনেস করছো। বিজনেস? এটা আপনি কি এসব আপনারা কি? এখানে ফল আর সবজির কাজ হয় স্যার। ক্রেট চেক করো। আপনারা কারা? হ্যাঁ, 1 মিনিট, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। সিআইডি থেকে আসছি আমরা।
না স্যার, এখানে কিছুই নেই? না স্যার। স্যার এখানে সবজি টবজিরই বিজনেস হয় স্যার। আমরা তোমাদের এই ক্রেটে জাল নোট পেয়েছি। হ্যাঁ জাল নোট? হ্যাঁ, জাল নোট। এখন ঠিকঠাক বলো যা কিছু জানো। হ্যাঁ, স্যার আমি বুঝতেই পারছি না আপনারা কি বলছেন। আমি যতদিন ধরে এখানে কাজ করছি ততদিন ধরে সবজি আর ফলই এখান থেকে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ স্যার, ফল আর সবজিরই কাজ হয় এখানে স্যার। এই দুজনকে চেনো? আরে এরা হলো রাজু আর মদন, আমাদের ট্রাক ড্রাইভার্স। কিন্তু স্যার এদের হয়েছেটা কি? এদেরকে কেউ খুন করেছে। স্যার আমি সত্যি বুঝতেই পারছি না যে আপনারা কি বলছেন। এখান থেকে যে কোনো মাল যা ট্রাকে লোড করা হয় তুমি নিজে চেক করো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি প্রত্যেকটা ক্রেট নিজে চেক করি। এক একটা ক্রেট নিজে চেক করো? হ্যাঁ ইয়েস স্যার। তার মানে ট্রাক এখান থেকে বেরোনোর পরে মাঝ রাস্তায় এই ক্রেটের মধ্যেই জাল নোট ভরা হয়। আচ্ছা, একটু রেজিস্টারটা চেক করে বলো যে রাজু আর মদন মাল ডেলিভারি করতে কোথায় যাচ্ছিল? হ্যাঁ স্যার বলছি। স্যার রেজিস্টারে তো এই অ্যাড্রেসই দেওয়া ছিল। ট্রাকটার তো এখানেই আসার কথা। কিন্তু স্যার এটা তো বিয়ে বাড়ি মনে হচ্ছে। তাহলে ওই নকল নোটের কনসাইনমেন্ট এখানে বিয়ের মণ্ডপে কেন? স্যার আমি ম্যানেজারকে ডেকে আনি, গিয়ে ওকেই জিজ্ঞেস করা যাক। যাও। স্যার। মানে হ্যাঁ স্যার। এই বিয়েতে যে সমস্ত ফ্রুটস আর ভেজিটেবলস এর স্টকের অর্ডার কি আপনি করেন? না স্যার, ও তো যারা ফ্যামিলি ম্যারেজ অ্যারেঞ্জ করে তাদেরকে দিয়েছিলাম। আমি তো শুধুমাত্র লোকেশন রেন্টই দিই। আচ্ছা, ওই ফ্রুট আর সবজিতে নকল নোটও থাকে? নকল নোট? স্যার এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আপনি বিয়ের এখানে অস্বাভাবিক কিছু দেখেছেন বা শুনেছেন? না স্যার। পঙ্কজ যে ফটোটা পাঠিয়েছে ওটা দেখাও। এদের দুজনের মধ্যে কাউকে দেখেছিলে এখানে? না স্যার। স্যার এখানে তো বিয়ের আড়ালে অন্য কিছুই চলছে। আমি কি বলছিলাম স্যার, একবার পরবধূকে গিয়ে ডিস্টার্ব করা যাক। কাল এখানে যাদের বিয়ে হয়েছিল ওদের পুরো ডিটেল চাই আমার। ওকে স্যার। বুঝতে পারছি না অবিনাশ আহত অবস্থায় কোথায় যেতে পারে, আর ও এখনো কারোর সঙ্গে কন্ট্যাক্ট কেন করেনি। আমি তো বুঝতে পারছি না কাকে ভরসা করব কাকে করব না। যতক্ষণ না আমরা ওকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমাদের শান্তি নেই। একটা তো ফোন করতে পারতো আমাকে, কি জানি এখন কোথায় আছে। দেখো প্রীতি, আমার মনে হচ্ছে ও তোমাকে এই জন্যই ফোন করেনি, কারণ ও চায় না যে তুমি যাতে বিপদের মধ্যে পড়ো। স্যার, স্যার ওই জেলের বাড়িতে যে লোকটা মারা গেছিল ওর ফোন আমি অনেকক্ষণ ধরে অ্যানালাইজ করছিলাম। তো কিছু পেলে? স্যার খুব অসুবিধে হচ্ছিল কারণ ফোন খালি ছিল, সব ডিলিট করে দিয়েছিল। কিন্তু স্যার আমি সফটওয়্যার দিয়ে সব রিকভার করে নিয়েছি। মানে যখন আপনি মেসেজ ডিলিট করেন ফোল্ডার থেকে তো মেসেজ ডিলিট হয়ে যায়, কিন্তু ব্যাকআপ ফাইলে গিয়ে সব সেভ হয়ে যায়, সেখান থেকে রিকভার করতে পারবেন। স্যার এই দেখুন, এই এ তো কোনো কোডওয়ার্ডের মতো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এটা আমি ক্র্যাক করেছি। আজ থেকে যতগুলো কনসাইনমেন্ট এসেছিল এই মেসেজগুলো সেই ব্যাপারে, কিন্তু এটা এই যে এই লাস্ট মেসেজটা দেখুন স্যার। টার্গেট 4.03। তাহলে কি 4:03 কোথাও কি কিছু হতে চলেছে? বলজিৎ হসপিটালে অ্যাডমিট, রুম নাম্বার 403। স্যার তার মানে এরা নিশ্চয়ই ওকে মারতে চাইছে। 403, আমাদের এক্ষুনি ওখানে পৌঁছতেই হবে। স্যার বেড নাম্বার 3-এর ইসিজি রিপোর্ট এসে গেছে। বাকি সব রিপোর্টগুলো কিন্তু আমার 3 ঘন্টার মধ্যে চাই। ওকে স্যার। স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার ভাইয়ের প্রাণ বাঁচিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ অপারেশন সাকসেসফুল হতেই হবে।
বিনয়, ইয়েস, আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। ভয় পাবেন না, নতুন নতুন বিয়ে হয়েছে না আপনার, তাই আমরা শুভেচ্ছা জানাতে এলাম। বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস। আমাদের বিয়ে তো 5 বছর হয়ে গেছে। আপনার স্বামীর বিয়ে তো কালকেই হয়েছে, ওই প্যারাডাইস হলে, কি যেন সুরভির সাথে। কি কি হচ্ছেটা কি? হ্যাঁ, না, কোন বিয়ে? তুমি আরেকটা বিয়ে করেছো? আচ্ছা, তাহলে ওই মেয়েটা তোমাকে ফাঁসিয়ে দিল, তাই তো? তুমি কি বলছো? এসব কিছু হয়নি। আমার কথাটা তো শোনো। আমরা ওটাই শুনতে এসছি। হ্যাঁ, কি চলছে? দেখুন দাদা, আবার এটা বলবেন না যেন যে আপনার নাম বিনয় কুমার নয় আর আপনার বিয়ে প্যারাডাইস হলে হয়নি, বুঝেছেন? তোমার বিয়ে যদি 5 বছর আগে হয়েই থাকে, তাহলে কাল যেটা হলো সেটা কি? ভালো সুযোগ আছে, আমাদের আর নিজের বউকে সত্যি কথা বলে দাও যে সত্যিটা কি। ওই বিয়েটা নকল ছিল। নকল বিয়ে? এই নকল বিয়ে আবার কিরকম হয়? সব দেখানোর জন্য। আমি তো কাউকে চিনতামও না, এমনকি যাকে বিয়ে করেছি সেই মেয়েটাকেও নয়। বিয়েটা তো একটা প্ল্যানের অংশ ছিল। কিরকম প্ল্যান? সেসব আমি জানি না, সত্যি বলছি। আমি কাজ করার জন্য টাকা পাচ্ছিলাম, ধার শোধ করার জন্য আমার টাকার প্রয়োজন ছিল। আমার মনে হলো এই কাজটা ঠিক, ভাবলাম 2-3 ঘন্টার কাজ, তাই সেই জন্য 2 মাসে এরকম 3টে নকল বিয়ে করেছি আমি। ওই বিয়েতে অনেক বড় ক্রাইম হচ্ছিল, আর এখন তুমিও ওই ক্রাইমের অংশ। তাই যা যা জানো ফটাফট নিজে মুখ খুলে বলে দাও, না হলে তুমিও জেলে যাবে। কে তোমাকে টাকা দিয়েছিল এই কাজটার জন্য? এদের মধ্যে কেউ? না না, আমাকে তো আমার বন্ধু বলেছিল এই কাজটার জন্য। কে তোমার সেই বন্ধু, আর এখন সে কোথায়? আপনার আইডিটা দেখান, তল্লাশি করো এনার। যান। ডক্টর, আপনি কখন এসেছেন? এক্ষুনি আসছি আমি। ব্যাস, এবার সেরে যাবেন স্যার। ডাক্তারবাবু সরুন আপনি। কিছু হয়নি তো? ঠিক আছেন তো আপনি? বলজিৎ কেমন আছে? আপনারা কারা? আমরা সিআইডি অফিসার্স। ওকে কেউ মারতে চাইছে। কিন্তু ইনি তো আগে থেকে বেটার ফিল করছেন। আচ্ছা, কিন্তু ডক্টর, কি হয়েছে ডাক্তারবাবু? আরে স্যার, আরে কাউকে ডাকো। হ্যালো ডক্টর। আরে দেখুন দেখুন কি হয়েছে না। তাড়াতাড়ি তোলো তোলো। বলজিৎ, বলজিৎ, কি হলো? কি হয়েছে আপনার? কিছু বলুন। অবিনাশ কোথায়? বিরাজ, বিরাজ, বলজিৎ, শুনছেন? না পঙ্কজ, কিছু হয় না। ওর মুখটা দেখো, হাতগুলো দেখো, ওর অবস্থা একদম সেই রকমই হয়েছে যেরকম ডাক্তারের হয়েছে। স্যার, এটা এই বিরাজকে? এই গল্পের মধ্যে বিরাজ এলো কোথা থেকে? যদি একটু আগে আসতাম তাহলে বলজিৎকে বাঁচাতে পারতাম আমরা। বুঝতেই পারছি না স্যার, এই ডাক্তার আর ওর হলো কি? দুজনের মৃত্যুই বিষের কারণে হয়েছে। আমি দুজনেরই টিস্যু স্যাম্পল চেক করেছি, জায় ক্যাথলন বিষের জন্য এটা হয়েছে। বিষ? সেই জন্যই স্যার, ওদের হাতে আর মুখে কত দাগ পড়ে গেছে। কিন্তু আমরা সবাই তো ওখানেই দাঁড়িয়েছিলাম, বিষ ওনার বডিতে গেল কি করে? ছোঁয়ার জন্য গেছে। অভিজিৎ, এই বিষটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে বডিতে চলে যায়।
আর সঙ্গে সঙ্গেই ব্লাড সিস্টেমে চলে যায় আর তারপর হার্ট অ্যাটাক। মানে যখন ডক্টর এসে বলজিৎকে ছোঁয় তখন বলজিতের বডিতে বিষটা ছড়িয়ে যায়। কারেক্ট। কিন্তু স্যার বিষটা ডক্টরের শরীরে কখন গেল? ওনাকেও কেউ হয়তো ছুঁয়েছে বলজিতের রুমে ঢোকার ঠিক আগে। হ্যাঁ, কিন্তু কে? এই হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। স্যার এইখানেই এই লোকটা ডক্টরের হাতে পয়জন ট্রান্সফার করেছে। একদম ঠিক। স্যার কিন্তু এই লোকটার হাতে যদি পয়জন থাকে তাহলে ওর কেন কিছু হলো না? অ্যান্টিডোট। পঙ্কজ, এই লোকটা হয়তো অ্যান্টিডোট নিয়ে থাকবে। তারপরে ওই ডাক্তার ভিতরে যায় আর ও বলজিৎকে ছোঁয়ে। কিন্তু বলজিৎ মারা যাওয়ার আগে বিরাজের নাম কেন বললো? এমন ব্যাপার নয় তো যে এই লোকটাই বিরাজ? স্যার আজ পর্যন্ত আমরা কেসে যতটা এগিয়েছি কেউ কখনো বিরাজের নাম বলেনি। এই না জয়বন্ত না প্রীতি, বিরাজটা কে স্যার? যেই হোক না কেন, অবিনাশকে খুঁজতে আর এই কেসে এগিয়ে যাওয়ার জন্য ওই বিরাজকে আমাদের ধরতেই হবে। একটা কাজ করি, বলজিতের বাড়িতে যাই, যদি ওখান থেকে কিছু জানা যায়। ওং অং বর্ম ইত্যস্য প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ চন্দ্র পরমেষ্টি দেবতা বিষ্টরাসনদানে বিনিয়োগ ওং অং বর্ম সজতানাং বিদ্যুৎ। বন্ধ করো এই নাটক, সরে যাও। কে আপনারা? এইভাবে বিয়েতে বাধা দিচ্ছেন কেন? সিআইডি আমাদেরকে আপনার বন্ধু পাঠিয়েছে, বিনয়। এই নাটকটাকে এখানেই বন্ধ করবে নাকি লকআপে গিয়ে? এই যে পুরুষ মশাই, এদিকে আসুন। আর এই যে বরবউ, অনেক বিয়ে করেছো, এদিকে এসো। কি হচ্ছে এগুলো? স্যার, আমি কোনো পণ্ডিত নই। আমি তো টাকা পেয়েছিলাম এই মন্ত্র পাঠের জন্য। আমি নিজেই এর মানে জানি না। আমাকে বললো যে এদের দুজনের বিয়ে দিয়ে দিতে হবে। আর আপনাদেরকেও টাকা দেওয়া হয়েছিল? আমাদের বর্ব সাজার জন্য টাকা দেওয়া হয়েছিল। পুরোহিত নকল, বরবউ নকল। আর আপনারা কি পেয়েছেন? হ্যাঁ, সত্যি সত্যি বলো, নাহলে এখানে যতগুলো আছো সবাই ভেতরে যাবে। স্যার, আমায় তো শুধু এই রিটার্ন গিফটটা দেওয়া হয়েছে। টাকা? কোন খুশিতে টাকা দেওয়া হচ্ছে আপনাদের? এতগুলো গেস্টের কাছে রিটার্ন গিফটের এতগুলো টাকা? কেউ মুখ খুলবেন? আমি কিচ্ছু জানি না স্যার। আমাদের শুধু এইটুকু বলেছে, আগামী ইলেকশনে দেওধর বাবুকে যেন ভোট দিই। দেওধর? স্যার এখানে তো অনেক বড় পলিটিক্যাল স্ক্যাম চলছে। টাকা দিয়ে ভোট কেনা হচ্ছিল? তার মানে এই সমস্ত প্ল্যান এই দেওধরের। দেওধর, এই জায়গাটা সিল করে দাও। দেওধর বাবু জিন্দাবাদ! 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 দেওধর বাবু। দেওধর বাবু, আমরা সিআইডি থেকে আসছি, আপনার সঙ্গে আলাদা কিছু কথা বলতে চাই। চলুন। দেখুন অফিসার, আমার মনে হচ্ছে কি আপনারা কোনো ভুল খবর পেয়েছেন। কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না। আপনি ক্রিমিনালদের সাথে হাত মিলিয়ে ভোট ব্যাংক কিনছিলেন, আমরা সব জানতে পেরেছি। নকল নোটের জন্য দেশের ইকোনমি নষ্ট হয়ে যায়, আর এটা আপনি ভালোভাবে জানেন। এটা জানা সত্ত্বেও আপনি ওই অ্যান্টি ন্যাশনাল ক্রিমিনালদের সঙ্গ দিলেন। লোকেদের ভরসার পরিবর্তে ধোঁকা দিচ্ছেন এই দেশকে। ক্রিমিনালের সাথে সাথে দেশদ্রোহীও আপনি। এখন এটা বলুন, কে কে যুক্ত আছে এই মিশনে? আর ওই নকল নোটের কনসাইনমেন্ট, ওটা কোথা থেকে এসছে? অফিসার, এই কনসাইনমেন্টের ব্যাপারে তো আমি বেশি কিছু জানি না। হ্যাঁ, এটা ঠিক যে আমি এই ভোটটা জিততে চেয়েছিলাম, কিন্তু এই পদ্ধতিতে নয়। মিস্টার দেওধর, গদির জন্য কি কি করতে হয় সেটা আপনিও খুব ভালো করে জানেন। কিন্তু আমি ওই লোকেদের মধ্যে পড়ি না যে রাজনীতিতে ওঠার জন্য আইনকে নিয়ে খেলার দুঃসাহস দেখায়। আমি বিশ্বাসঘাতকও নই, আর আমি তো আমার দেশের সাথে কিছুতেই এ কাজ করতে পারি না। এ তো ওই লোকটা।
তোমরা কিচ্ছু করতে পারবে না আমাদের। পুরো বাড়ি খুঁজলাম স্যার, এখানে বিরাজ নামে তো কেউ থাকে না। আমরা শুনতে কোথাও ভুল করিনি তো? 100% বিরাজের নামই বলেছিল বলজিৎ। খোঁজো, কিছু না কিছু তো অবশ্যই পাবো। দেওধর বাবু, এই ফটোতে আপনার পেছনে যে দাঁড়িয়ে আছে আমাদের টিমের সাথে এনকাউন্টারেও মারা গেছে, আর এই প্ল্যানেও ইনভলভ ছিল। এবার আপনি বলবেন আপনি একেও চেনেন না? ইয়েস স্যার, আমি এই লোকটাকে চিনি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে স্যার, আমার যতগুলো ফাংশন হয় সবই আমার ম্যানেজার সমীর অর্গানাইজ করে থাকে। আর ইনি কেন, এর পিছনে বসে থাকা কাউকেই আমি চিনি না। আরে এই মহাশয়ের নামই তো আমি কখনো শুনিনি। আমাকে বিশ্বাস করুন স্যার, প্লিজ। স্যার, আবার এরকম ব্যাপার নয় তো যে এই পুরো প্ল্যানটা সমীরের? হতে পারে। দেওধর বাবু, এই সমীরকে ফোন করে আপনি এখানে ডাকুন এক্ষুনি, এই মুহূর্তে। আর হ্যাঁ, ওর যেন সন্দেহ না হয়। কিছুই তো নেই। অফিসার বলজিৎ আর তার টিমের মিশন সফল। 15 বছরের পুরনো আর্টিকেল। এত পুরনো আর্টিকেল এত সামলে রেখেছো? অফিসার বলজিৎ আর তার টিম এক শিশুকে বাঁচিয়েছে। গ্রেপ্তার করলো সেই আতঙ্কবাদীদের যারা ওই শিশুটিকে সেফ হাউসে আটকে রেখেছিল। আর এর সঙ্গেই অপারেশন বিরাজ হলো সফল। অপারেশন বিরাজ, এটা ওদের অপারেশন ছিল স্যার? আর আমরা তো ভাবছিলাম কোনো লোক বোধ হয়। আমাদের এই সেফ হাউসে যেতে হবে। হয়তো এই বলজিৎ আমাদের ওখানেই যাওয়ার কথা বলছিল। আমি ওই সেফ হাউসের ব্যাপারে জানি। গুড, লেটস গো। সমীর আমার ফোনটাই তুলছে না। সত্যি কথা বলছি ম্যাডাম। স্যার, এরকম হয়নি তো যে ওয়েডিং এর ওখান থেকে সমীরকে কেউ আমাদের ব্যাপারে কোনো খবর দিয়ে দিয়েছে? আবার আন্ডারগ্রাউন্ড হয়ে যায়নি তো সমীর? ফ্রেডি, দেওধর বাবুর কাছ থেকে সমীরের ফটো আর ফোন নাম্বারটা নিয়ে নাও, আর ওর ফোনটা ট্র্যাক করে নাও। সমীরই একমাত্র আছে যে আমাদের অবিনাশের কাছে পৌঁছবে। এই কে ওখানে? লক করে দিল। ওইদিকে ব্যাস অবিনাশ, এটা আমাদের লুকোনোর সিক্রেট জায়গা। যখন আমাদের মিশনের কোনো গন্ডগোল হয় এখানেই লুকোই। বলজিৎ কোথায়? ওর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। বলজিৎকে খুন করা হয়েছে। কি? কিভাবে? ওকে হসপিটালে কেউ বিষ দিয়েছে। ও হসপিটালে ছিল, আপনাদের বাইরে আর কে জানে? তুই? অবিনাশ, তুমি পাগল তো হয়ে যাও না তুমি? তুই খুন করেছিস না? আরে আমি কেন বলজিৎকে মারতে যাব? তাহলে কে করেছে? যদি আমাদের মধ্যে কেউ ইনভলভ না থাকে তাহলে আমাদের টপ সিক্রেটটা কে বাইরে বার করেছে? তুই করেছিস। এমনিতেও বলজিৎকে তুই পছন্দ করতি না। এই বাইরে কথা বন্ধ কর অবিনাশ। আর তুইও তো হতে পারিস। আর এতদিন হয়ে গেল তুই নিখোঁজ রয়েছিস। বল না এবার তুই। এদিকে
অবিনাশ! চল। আচ্ছা, সমীর। আমার যতগুলো ফাংশন হয় সেটা আমার ম্যানেজার সমীরই অর্গানাইজ করে স্যার। আর তুমি? ওবের কিছু হতে পারে না। আপনারা প্লিজ কিছু একটা করুন আর আমার স্বামীকে বাঁচান। দেবধরবাবু ইলেকশনে হারার কথা ছিল, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আর আমি জানতাম যে কোনো একটা সিচুয়েশনে ওনার পাওয়ারে থাকা দরকার, যাতে পলিটিক্সের গেম খেলে উনি টাকা কামাতে পারে। ব্যাস ব্যাস এই সিচুয়েশনের আমি সুযোগ নিয়েছিলাম। তুমি এটা জানতে যে দেবধরের কাছে টাকা এলে তোমার কাছেও টাকা আসবে, তাই না? প্রীতি দেবী, এত বড় ফান্ডিং এলো কি করে আপনার কাছে? আমি ফরেন বিজনেস টাইকুন স্যার কর্পোরেটদের সঙ্গেই ডিলটা করতাম। আমার টার্গেট ছিল মানি মার্কেটে যত বেশি সম্ভব নকল টাকা যাতে ছড়িয়ে দেওয়া যায়। সেই কারণেই তোমরা একে অপরকে সাহায্য করার প্ল্যান করো। তুমি ভোট কেনার জন্য টাকার সাপ্লাই শুরু করলে, আর বদলে সমীর ইনফরমেশন লিক করে তোমার আর তোমার গ্যাংয়ের খেয়াল রাখা শুরু করলো। কিন্তু অবিনাশ আমাদের গ্যাংয়ের ব্যাপারে জানতে পেরে যায় আর তাই তুমি অবিনাশ আর ওর সঙ্গীকে মারার চেষ্টা করো। আমরা বলজিৎকে আমরা সামলেই নিয়েছিলাম, কিন্তু অবিনাশ আমাদের হাত থেকে বেরিয়ে গেল, তাও আবার পুরো এভিডেন্সের সাথে। আমাদের যে কোনোভাবেই হোক অবিনাশের কাছে পৌঁছতে হতো, তাই আমি ওর স্ত্রীকে মেরে ফেলি। আর অবিনাশের বউ সেজে আমাদের সামনে চলে এসছো আর এই পুরো নাটকটা করেছো। তুমি আমাদের দিয়ে নিজের কাজ করাচ্ছিলে, কারণ তোমরা জানতে যে সিআইডি যে কোনোভাবেই হোক অবিনাশের কাছে পৌঁছে যাবে। ভালো প্ল্যান করেছিলে। আর প্ল্যান সাকসেসফুল হয়ে যেত যদি এন্ড মোমেন্টে আমাদের লোকই ভুল না করতো। রাজু আর মদন কোনোভাবে জানতে পেরে যায় যে ওদের ট্রাকে আমরা নকল টাকা নিয়ে যাচ্ছি, আর তারপর আমার এই মাথা মোটা লোকগুলো ওদেরকে ওখানেই মেরে নদীতে ফেলে দেয়। অসৎ পথে টাকা রোজগারের লোভে 5 জন নিরীহ লোকের প্রাণ নিয়েছো তোমরা, কিন্তু তোমরা ভুলে গেছো অপরাধের মেয়াদ ততটাই ছোট হয় যতটা নকল টাকার মূল্য হয়। সত্যিটা তো সামনে এসেই পড়ে। এবার জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকবে। সুন্দরী, আমার বাচ্চা কোথায় বাবা? তুমি? বাবা এসেছে। সুন্দরী, সুন্দরী, কোনো ভারী জিনিস দিয়ে মাথার পিছনে আঘাত করা হয়েছে। এই বডিটা পুরো স্টিভ হয়ে গেছে। 10-12 ঘন্টা আগের মৃত্যু হয়েছে। আচ্ছা, এই বডিটা কে দেখেছিল? লাশটা কিভাবে এলো এখানে? স্যার কিচ্ছু জানি না। এই লাশ তো আচমকাই পাওয়া গেল। এমনিতেও 10টার সময় আমরা বিল্ডিংটা উড়িয়ে দিতাম। 10টায়? কিন্তু এখনো সেটা হয়নি কেন? স্যার এর মধ্যেই ভদ্রলোক ভেতরে চলে আসে। কেন? না মানে আমি আমার সুন্দরী মানে আদরের বেড়ালকে খুঁজতে এসেছিলাম, তো এখানে এসে দেখলাম যে মহেন্দ্রবাবুর লাশ। মহেন্দ্রবাবু? তার মানে আপনারা একে চেনেন? স্যার, আমরা অনেক বছর ধরে এই বিল্ডিংয়ে রয়েছি। 1.5-2 বছর আগে আমরা এই বিল্ডিংটা খালি করে দিলাম রিডেভেলপমেন্টের জন্য। এখন কাজ শুরু হওয়ার সময় এইসব। বিল্ডার কে? স্যার মহেশ ভাই বিল্ডার।
এই মহেন্দ্র, মহেন্দ্রকে এ একজন সিএমসির অফিসার। আমি এর সঙ্গে আগেও দু একবার দেখা করেছি। আচ্ছা, শেষবারের মতন কখন দেখা হয়েছিল? এই এক সপ্তাহ আগে। আর এই ব্লাস্টের ব্যাপারে কে কে জানতো? বিল্ডিং ব্লাস্ট হতে চলেছিল, শুধু আমরা নয়, আশেপাশের সব লোকজনই জানতো। হ্যাঁ, আমরা সবাইকে নোটিশ পাঠিয়ে দিয়েছিলাম যাতে কোনো বিপদ না হয়। আপনারা এই বডিটা নিয়ে যত হয়রান হচ্ছে, আমরাও ততটাই হয়রান হচ্ছি। আপনাদের অদ্ভুত বলে মনে হয়নি? একজন সিএমসি অফিসার যার সাথে আপনারা এক সপ্তাহ আগে দেখা করেছিলেন, আর তারই লাশ আপনাদের এই বিল্ডিং এ পাওয়া গেছে, যে বিল্ডিংটা সকাল 10টায় আপনারা ব্লাস্ট করতে যাচ্ছিলেন। এই কাকতালীয় ব্যাপারটা বেশি বলে মনে হচ্ছে না? স্যার, হ্যাঁ, 1 মিনিট স্যার। স্যার, দেখে মনে হচ্ছে খুনি এই যন্ত্রপাতিগুলোর মধ্যেই কোনো একটা দিয়ে খুন করেছে। ও জানতো যে বিল্ডিংটা ব্লাস্ট হতে চলেছে, সেই জন্য যন্ত্রটা লুকোনোর প্রয়োজন মনে করেনি। স্যার, বডি এই গ্যাপটাতে রাখা ছিল, এইখানে ব্লাস্টের পয়েন্টের একদম কাছে। মানে স্যার, যদি ব্লাস্ট হতো তাহলে বডিটা তো চেনার কোনো উপায় থাকতো না। হ্যাঁ স্যার, আর তাই খুনি খুন করে লাশটাকে এখানে লুকিয়ে রেখেছিল ওই ব্লাস্ট হওয়ার ঠিক আগের মুহূর্তে। দেখো, এই সমস্ত যন্ত্রপাতিগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। সালুকেই বলবে কোন যন্ত্র দিয়ে একে খুন করা হয়েছে। আর অভিজিৎ স্যার, সিএমসি অফিসে যাও আর এই মহেন্দ্রর ব্যাপারে খুব ভালো করে খোঁজ নাও। এক্সকিউজ মি, লাঞ্চের সময় হয়ে গেছে, এখন 2টোর পরে আসুন। আমরা সিআইডি থেকে মহেন্দ্রর ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। কি সিআইডি? মহেন্দ্র স্যার কি কোনো গন্ডগোল করেছেন? ও তো স্যার আজকে অফিসে আসেননি, কাল থেকেই ছুটিতে আছেন। অ্যাকচুয়ালি আমরা মহেন্দ্রর লাশ পেয়েছি, ওনাকে কেউ খুন করেছে। খুন? কে করেছে? স্যার আমি জানি এই খুনটা কে করেছে। ওই পিয়ন গত সপ্তাহেই ওকে চাকরি থেকে ছাঁটাই করেছিলেন মহেন্দ্রবাবু। এটা হতেই পারে মহেন্দ্রবাবুর খুন ওই করেছে। কেন? ওনার নতুন অ্যাসিস্ট্যান্টও তো হতে পারে। সবাই জানে ও কতটা হিংসে করতো ওনাকে। না, এই কাজটা ওনার মিসেসেরই হবে। মনে হচ্ছে এই মহেন্দ্রবাবুকে সবাই পছন্দ করতো না। কি হচ্ছে এখানে? তোমরা কি সব গল্প করতে এসেছো? হ্যাঁ, চলো। এটা কিভাবে সম্ভব? স্যার, আপনি বেঁচে আছেন? এনারা তো বলছিলেন আপনার মার্ডার হয়ে গেছে। মার্ডার? আমার? কি মজা করছো? এক মিনিট। আপনি আপনি কে? আমরা সিআইডি থেকে। সিআইডি? স্যার, আমি মহেন্দ্র। মহেন্দ্র? এই মহেন্দ্র নামে কি দুজন লোক ছিল তাহলে? স্যার, এসব কি বলছেন? আমার মার্ডার কি করে হবে? এক মিনিট। আমার মনে হয় যে মহেন্দ্রবাবু কিছু গন্ডগোল হয়েছে। যদি আপনি সিএমসি অফিসার মহেন্দ্র হন, তাহলে ইনি কে চেনেন আপনি? আরে, এ তো অশোক। অশোক তো? অশোক? হ্যাঁ স্যার, এই অশোক সামনের ওটিপি রেস্টুরেন্টে কাজ করে, ওয়েটার ওখানে। ওয়েটার? হ্যাঁ। তাহলে বিল্ডিং এর লোকেরা একে সিএমসি অফিসার মহেন্দ্র কেন বলছিল? এই লোকটা এখানে কাজ করতো? হ্যাঁ স্যার, এখানেই কাজ করতো। আগের সপ্তাহতেই তো আমি একে চাকরি থেকে বের করেছিলাম। কি হয়েছে? একে খুন করা হয়েছে। খুন? কিন্তু এখানে তো আগের সপ্তাহ থেকেও আসেনি স্যার। আপনি ওনাকে চাকরি থেকে তাড়িয়েছিলেন কেন? স্যার, ও সবার সামনে আমাকে উল্টোপাল্টা বলেছিল স্যার, তাই বার করতে বাধ্য হলাম। এমন কি করেছিল সে? স্যার জানি না স্যার, কিন্তু কিছুদিন ধরেই কিছু না বলেই ও উদাও হয়ে যেত বাইক নিয়ে, তাও আবার ধান্দার সময় স্যার। আর আমি যখন জিজ্ঞেস করলাম আমাকেই উল্টোপাল্টা বললো আমি কাজ করবো না, নিজের কাজ নিজের কাছেই রাখো। তাহলে ও বাইক নিয়ে চলে যেত আর আপনি জানেনও না ও কোথায় যেত? না স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও কখনো আমায় বলেনি। আচ্ছা, ও কি প্রত্যেক দিনই এখান থেকে বেরিয়ে যেত? স্যার, প্রত্যেক দিন যেত একই টাইমে। 1টার সময় উদয় হয়ে যেত আর 2টোর সময় ফেরত চলে আসতো। হ্যাঁ স্যার, এই হলো সেই রেস্টুরেন্টটা যেখানে অশোক কাজ করত। প্রত্যেক দিন 1টার সময় বেরিয়ে যেত আর 2টোর সময় চলে আসতো। তার মানে হলো যাওয়া আসা এবং যে কাজের জন্য বেরোতো সেটা করে 1 ঘন্টায় ফিরে আসা। স্যার, যেদিন এই
অশোক রেস্টুরেন্ট থেকে উধাও হয়ে গেছিল ওই দিনগুলোর অনেক রিপোর্ট আমরা চেয়েছি, আর ওই রিপোর্ট অনুযায়ী ওই দিনগুলোতে 1টা থেকে 2টোর মধ্যে যে ট্রাফিকের যা পরিস্থিতি ছিল ওই এরিয়াতে, সেই হিসেবে এই পর্যন্ত যেতে পারে। এই পুরো এরিয়াটা 7-8 কিলোমিটারের মধ্যেই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু ওর মোবাইলটা সারাক্ষণ বন্ধই ছিল, তাই ওর লোকেশন পাইনি। স্যার, হ্যাঁ স্যার লোকেশন তো খুঁজে পাইনি, কিন্তু ফোন রেকর্ড থেকে একটা কথা বুঝতে পেরেছি। স্যার এই দেখুন, রেস্টুরেন্ট থেকে বেরোনোর একটু পরে বা বেরোনোর আগে অশোক এই ল্যান্ডলাইন নাম্বারে অনেকবার ফোন করেছিল, 12টা 50 আর 1টা 5। স্যার এই নাম্বারটা ব্যান্ড্রার একটা স্টেশনারি শপের, আর স্টেশন থেকে স্টেশনারি শপে গিয়ে ফেরত আসতে মোটামুটি 45 মিনিট মতন সময় লাগে। সিআইডি, এই ছবিটা ভালো করে দেখুন। এই লোকটাকে আপনি চিনতে পারছেন? না স্যার, না জানি না। আরে ভাই, ভালো করে দেখো, এই লোকটা গত সপ্তাহে তোমার দোকানে 3-4 বার এসেছিল। এবার স্যার এখানে তো অনেক লোক আসা যাওয়া করে, কারোর পেন দরকার হয় তো কারোর প্রিন্ট আউট, আর সবার চেহারা আমি কিভাবে মনে রাখবো? দেখো, কিন্তু 3-4 বার এই দোকানে ফোন করেছিল, আর এখান থেকেও করা হয়েছিল ওকে। স্যার এখান থেকে অনেক লোক ফোন করে থাকে, আর আমিও করি, কিন্তু কাজের জন্য। আচ্ছা ঠিক আছে, কিছু মনে পড়লে আমাদের কিন্তু ফোন করবে। এটা হলো আমার কার্ড। হ্যাঁ স্যার। ওকে ওকে। আরে ভাই, এ অশোক ফোন কেন ধরছে না? ও আর ফোন তুলবেও না। কারণ অশোক মারা গেছে। অশোক? কে অশোক? সেই যাকে তুমি এক্ষুনি ফোন করছিলে? না, আমি তো। চুপ! অ্যাক্টিং করা বন্ধ কর, না হলে কিন্তু তুইও মারা যাবি। বল ব্যাপারটা কি? অশোক এখানে কি করতে আসতো? স্যার আমি সব বলে দেবো। চল বল। তাহলে এই হলো তোর ছোটখাটো ব্যবসা। তুই নকল পাসপোর্ট বানাস, নকল আইডি বানাস। কে? স্যার অশোক আমার পুরনো বন্ধু, ওর একটা নকল আইডি কার্ড আর কিছু নকল কাগজপত্র বানানোর ছিল। মহেন্দ্রর আইডি? এই লেটারেড স্যার? এসব? স্যার আমি কিছু জানি না স্যার, অশোক আমাকে বলেছিল আর আমি সব বানিয়ে দিয়েছি। আমি কিছু জানি না স্যার। এগুলো তো সিএমসির পেপারস আর স্ট্যাম্পও লাগানো আছে। আশ্চর্য স্যার, আমার এত বছরের অভিজ্ঞতার পরেও আমি বলতে পারি না যে এটা নকল পেপার। আর এটা অনুযায়ী এই যে দুটো বিল্ডিং, সি ব্রিজ আর দেবদর্শন, এই দুটো ফ্রড লাইনে। দেবদর্শন? এটা তো সেই বিল্ডিং যেখানে আমরা অশোকের লাশ পেয়েছি। আচ্ছা, এটার মানেটা কি? ফ্রড লাইন বলতে যেমন ধরুন মাটির নিচে ফাটল আছে, মাটির নিচে বেশ কিছুটা গভীরতায় কিছু প্লেট থাকে। এখন কোনো কারণে ওই সমস্ত প্লেট নিজেদের জায়গা থেকে সরে যায়। যেখানে ওই প্লেট সরে যায় সেখানে ফাটল তৈরি হয়, আর যেখানে ফাটল তৈরি হয় সেখানে ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যায়। আর এইরকম এরিয়াকে আমরা ফ্রড লাইন বলি। তাহলে তো এরকম জায়গায় বিল্ডিং বানানো খুবই বিপজ্জনক। এক্স্যাক্টলি, এইরকম জায়গায় কনস্ট্রাকশন অ্যালাউড নেই। ফ্রড লাইন এরিয়ায় বিল্ডিং কনস্ট্রাকশন বেআইনি। আরে কিন্তু দেবদর্শন বিল্ডিং রিডেভেলপমেন্টের পারমিশন পেলো কি করে? কারণ সেটা ফ্রড লাইনেই নেই। এই পেপারগুলো নকল স্যার। আমাদের কাছে এই শহরের পুরো ফ্রড লাইন এরিয়ার লিস্ট আছে, আর দেবদর্শন ওই লিস্টে নেই। স্যার বিল্ডিং তো অলরেডি রিডেভেলপমেন্টে চলে গেছিল। এখন এই অশোক আমার নকল কাগজ আর আইডি দেখিয়ে এদেরকে ভয় দেখিয়েছিল, আর ওদের কাছ থেকে টাকা পয়সাও নিয়েছে। কিন্তু আমার প্রশ্ন একটাই যে ওই হোটেলে ও তো ওয়েটারে কাজ করতো, তাহলে ও এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারে জানলো কি করে? হ্যাঁ স্যার, অদ্ভুত তো, এই ব্যাপারে তো আমিও জানি না। স্যার আমার মনে হয় আমি জানি যে ও এটা কি করে জানে। এই রেস্টুরেন্ট ওই অফিসের একদম পাশেই আছে, আর স্যার আমরা ওখানে প্রায়ই লাঞ্চ করতে যেতাম। ও কত টাকার অফার দিয়েছে জানেন আপনি? 1.5 কোটি। 1.5 কোটি? কিন্তু একটা কথা,
এটা শুধু অর্ডার নয়, এটা পে অর্ডার। লটারির টিকিট এটা, 1.5 কোটির লটারি। তাহলে আপনাদের কথা শুনেই অশোকের মাথায় আইডিয়াটা আসে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, দেবদর্শন বিল্ডিং এর সব লোকেরা আমাদের সব সত্যিটা কেন বলেনি? আরে সোসাইটির মিটিং এর কথাটা একবার ভাবো। আরে আমরা কি করব? মিটিং এ কি হবে? প্লিজ আপনারা শান্ত হয়ে যান, আপনারা শান্ত হয়ে যান প্লিজ। এবার কি? সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। সলভ হয়ে যাবে মহেশ বাবু। আমি প্রথমেই বলেছিলাম যে এই ঝামেলায় না জড়াতে, কিন্তু তখন আমার কথা কেউ শুনলে না। একে তুই সিএমসি অফিসারকে আমরা ঘুষও দিয়ে দিয়েছিলাম, এখন ওর খুনও হয়ে গেল। বাবা রে, যদি এই চক্করে আমাদের জেল হয়ে যায় তাহলে? আমি প্রথমেই বলেছিলাম তো, এই রিডেভেলপমেন্টের আইডিয়াটা আপনারই তো মহেশ বাবু। তা এসব কি আমি আমার জন্য করছিলাম? আরে ভাঙাচোরা বিল্ডিং এর জায়গায় ভালো ফ্ল্যাট, ভালো বিল্ডিং সবাই পেত। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎই মহেন্দ্র এসে গেল ফ্রড লাইনের অর্ডার নিয়ে। কিন্তু বিশাল আঙ্কেল, প্রথমে আপনি যাই বলে থাকুন, কিন্তু পরে তো আপনি মেনে নিয়েছিলেন। এখন অন্যদের দোষ দিয়ে কি হবে? আর এখন কে জানতো যে এই মার্ডারটা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এখন এই কেসের তদন্ত সিআইডি করছে। আমি তো বলি আমরা ওদের সাথে দেখা করি, আর যা কিছু সত্যি আছে ওদের সব বলে দিই। হ্যাঁ, ভাবনা চিন্তাটা ভালো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। কি ব্যাপার, আমাদের দেখে মনে হচ্ছে আপনারা কেউই খুশি নন। হ্যাঁ, যাই হোক, কেউ যেন এখানে কিছু বলছিলেন, কি একটা সত্যি কথা, কি সেটা? দেখুন, এর আগেও আপনারা সবাই চুপ করে থেকে নিজেদের সমস্যা বাড়িয়েছেন। এখনো সময় আছে, সত্যিটা বলে ফেলুন। ওই আমাদের বিল্ডিং এর রিডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গেছিল স্যার, আমরা শিফটও হয়ে গেছিলাম, বিল্ডিং ভাঙবার কাজও শুরু হয়ে গেছিল। তখনই ওই সিএমসি অফিসার মহেন্দ্র এসে গেল ফ্রন্ট লাইনের ডকুমেন্টস নিয়ে, আর বলতে লাগলো এখানে নাকি রিডেভেলপমেন্টের কাজ হতে পারে না। স্যার, এবার আপনি বলুন আমরা কি করতাম? আমাদের তো বাড়িও ভাঙা হয়ে গেছিল। স্যার, সব থেকে বেশি ক্ষতি তো আমারই হয়েছে। কাজ শুরু হয়ে গিয়েছিল, আমি টাকাও দিয়ে দিয়েছিলাম। তারপর উনি পরামর্শ দিলেন যে আমাকে 1 কোটি টাকা দাও, আমি চুপ হয়ে যাব। তো এই জন্য ওকে মেরে ওর লাশটা বিল্ডিং এ লুকিয়ে ফেললেন? না, আমরা ওকে মারিনি, উল্টে তো আমরা ওকে 1 কোটি টাকা দিয়ে দিয়েছিলাম। কি টাকা দিয়ে দিয়েছিল? হ্যাঁ, সোসাইটির সব মেম্বাররা 5 লাখ টাকা করে দিয়ে টাকাটা মিটিয়ে দিয়েছিলাম। কতদিন আগে টাকা দিয়েছিলেন? এই কাল রাতেই দিয়েছিলাম, বিল্ডিং ব্লাস্ট করবার আগে। কাল রাতে? কে কে গিয়েছিলেন টাকা দেওয়ার জন্য? আমি আর নন্দন গিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন? ওই দেবদর্শন বিল্ডিং এ স্যার। দেবদর্শন বিল্ডিং এ? কটার সময়? ওই 10টা, 10:30। হ্যাঁ, 10:30টার সময়। 10:30টার সময় দেবদর্শন বিল্ডিং এই ও মারা গিয়েছিল। আপনারা ওখানে গিয়েছিলেন টাকা দিতে? দেখুন, আমরা কিছুই করিনি, আমরা কিছু জানি না। আমরা শুধু পয়সা দিয়েছিলাম আর চলে এসেছিলাম। নাকি মেরে টাকা নিয়ে চলে এসেছেন? স্যার, এরকম কিছু না, আমরা কিছুই করিনি। কালকে রাত্রে যখন আপনি ওর সাথে দেখা করেছিলেন, আর কেউ ছিল ওখানে? মহেন্দ্রবাবু এখন এলেন না। সেটাই তো, এতক্ষণে তো চলে আসার কথা। হ্যাঁ, সেটাই তো। কে হাঁচি দিল? কেউ আছে নাকি ওখানে? চলো তো দেখি। আরে দাদা, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আরে আরে, আপনারই তো অপেক্ষা করছিলাম। এনেছেন এই টাকা? নিন। হ্যাঁ, এই তো। পুরো 1 কোটি আছে তো? পুরো 1 কোটি, কোনো টেনশন নেই তো? কোনো টেনশন নেই, আমি সব সামলে নেব। ঠিক হ্যাঁ, আছে, চলো। এবার আপনারা বেরোন। তো ওখানে আরো অন্য কেউ ছিল? স্যার, জানি না, আমরা তো ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। 1 মিনিট, আপনি বিড়ালের আওয়াজ শুনেছিলেন না? ওটাই আমার সুন্দরী, আমার সুন্দরী। যাই হোক, আপনাদের জন্য আরো একটা খারাপ খবর আছে। ও কোনো সিএমসি অফিসার ছিল না, ও ছিল একজন ওয়েটার, অশোক, যে আপনাদের মহেন্দ্র সেজে বোকা বানিয়েছিল। কি? কিন্তু ওই আইডি পেপারস সব নকল ছিল। তাহলে আমাদের টাকা? পাওয়া যায়নি, হয়তো খুনিয়ে নিয়ে গেছে। অশোক আপনাদের সঙ্গে চালাকি করেছিল আর
আপনাদের মধ্যে কেউ একজন ওর থেকে অনেক বেশি চালাক ছিল। ওই খুনি আপনাদের মধ্যে কেউ একজন, যে হয়তো এখন এখানেই রয়েছে। এখানে যতগুলো জিনিস আছে না বস, এর মধ্যে কোনোটার দ্বারা অশোকের মৃত্যু হয়নি। ইনফ্যাক্ট কোনো অস্ত্র দিয়েই অশোককে মারা হয়নি। মানে মানে এইটা দেখো, এই টুকরোটা দেখতে পাচ্ছ? এই ছোট্ট ছোট্ট টুকরোগুলো এর খুলির হাড়ের মধ্যে পাওয়া গেছে। আর এই টুকরোগুলো পাথরের স্যার। পাথরের? মানে খুন পাথর দিয়ে করা হয়েছে। বস, এই অশোক কোথাও দাঁড়িয়েছিল আর খুনি ঠিক এর পেছনে দাঁড়িয়েছিল, আর ও একটা ভারী পাথর দিয়ে ওর মাথায় আঘাত করে, এর খুলির হাড় এখান থেকে ভেঙে যায় আর ওর মৃত্যু হয়ে যায়। কিন্তু ওর এই পিঠের এই দাগগুলো, এগুলো কিসের? এর পিঠে যে চিহ্নগুলো আছে, এটা টেনে নিয়ে যাওয়ার জন্য, সিঁড়ির ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার জন্য। হয়তো এ গ্রাউন্ড ফ্লোরে কোথাও ছিল। প্রথমে খুনি একে পাথর দিয়ে খুন করেছে আর তারপরে টেনে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গেছে। বিল্ডিং এর সবাই জানতো যে মহেশ আর নন্দন এই অশোকের সঙ্গেই ওই বিল্ডিং এ দেখা করতে গিয়েছিল, আর এটাও জানতো যে অশোক একাই আসছিল টাকা নেওয়ার জন্য, আর এটাও জানতো এরা বিল্ডিংটা ভাঙতে চলেছে পরের দিন সকালে। খুনি বিল্ডিং এর কমিটি মেম্বারের মধ্যে থেকে বা মহেশ আর নন্দন এদের মধ্যে থেকেই কেউ হতে পারে, এদের মধ্যে থেকেই কেউ হতে পারে। স্যার, এই বিল্ডিং এর প্রত্যেকে কোথায় কোথায় ছিল তার প্রমাণ ওদের কাছে রয়েছে। আর মার্ডারটা যখন খুব প্ল্যান করে করা হয়েছিল, তাই এলেবাইও আগের থেকে প্ল্যান করে রাখা হয়েছিল। একবার ওই পাথরটার দরকার ছিল যেটা দিয়ে খুন করা হয়েছে। ওই পাথরটা পেলে না, তখন ইনভেস্টিগেশনের সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। স্যার, ওই বিল্ডিংটায় শুধু ইট আর পাথরই আছে। হ্যাঁ জানি স্যার, এতগুলো পাথরের মধ্যে একটা পাথর খুঁজে বার করা ইম্পসিবল। পঙ্কজ, তুমি এটা ভুলো না যে তুমি একজন সিআইডি অফিসার, আর সিআইডি ডিকশনারিতে কোনোদিন ইম্পসিবল শব্দটা ছিল না আর না কোনোদিনও আসবে, বুঝেছো? ওই বিল্ডিং এর প্রত্যেকটা পাথর দেখো, ভালো করে চেক করো, নিয়ে এসো ওই পাথরটাকে। স্যার, এদিকে এসো। স্যার, বলো। স্যার, কি ব্যাপার, কোনো প্রমাণ পাওয়া গেছে নাকি? ওটাই পাচ্ছি না স্যার। স্যার, আমার সুন্দরী, আমার বিড়াল কোথায় হারিয়ে গেছে, বুঝতেই পারছি না কোথায় চলে গেল। ওর আমি ছাড়া কেউ নেই স্যার। স্যার, আপনি বড় বড় রহস্যের সমাধান করেন, আমার সুন্দরীকে খুঁজে বার করবেন প্লিজ, প্লিজ স্যার, প্লিজ। আরে ভাই, সিআইডির লোকেদের আর কোনো কাজ নেই তোমার বিড়াল খুঁজবে গিয়ে? চিন্তা করো না, আমরা খুঁজে নিয়ে আসবো তোমার বিড়ালটাকে। ঠিক আছে, পঙ্কজ, স্যার। ফেডরিক, ওনার বিড়ালটাকে খোঁজো। স্যার, মানে বিড়াল হ্যাঁ, খুঁজবো? শুধু বিড়াল নয়, ওই পাথরটাকেও খুঁজে বের করো, তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, চলুন চলুন। ওটা বিড়াল নয়, সুন্দরী, আমার সুন্দরী। স্যার, এই বিল্ডিং এর লোকেরা অশোককে সিএমসি অফিসার মনে করেছিল, মহেন্দ্র। তারপর কেউ ওকে খুন করে লাশটাকে লোপাট করার চেষ্টা করে। এটা না ভেবে যে কোনো সিএমসি অফিসারের নিখোঁজ হওয়াটা কোনো সাধারণ ব্যাপার নয়। এনকোয়ারি হলে তো সবার আগে সন্দেহটা ওদের উপরেই যাবে, কারণ মারা যাওয়ার আগে উনি ওদের বিল্ডিংটা ইনভেস্টিগেট করছিলেন। তাহলে কেউ এত বড় রিস্কটা কেন নিতে যাবে একজন সিএমসি অফিসারকে মার্ডার করার? এখন এত বড় রিস্ক তো সেই নেবে যে জানতো যে এই অশোক সিএমসি অফিসার নয়, অন্য কেউ, একজন ওয়েটার। ওই খুনির অশোকের সত্যিটা জানার জন্য প্রথমে জানতে হবে আসল মহেন্দ্রর ব্যাপারে। আসল মহেন্দ্র মনে করে দেখুন মহেন্দ্রবাবু, কোনো অদ্ভুত ব্যাপার, কেউ দেখা করতে এসেছিল আপনার সঙ্গে, কোনো ফোন এসেছিল আপনার কাছে? হ্যাঁ স্যার, একটা ফোন তো এসেছিল। হ্যালো। হ্যালো মহেন্দ্র বাবু, হ্যাঁ বলছি। আপনার সঙ্গে দেখা করার ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি অফিসেই আছি, আপনি চলে আসুন। কিন্তু কে বলছেন? সেটা দেখা করার পরেই বলুন, কিন্তু আমি অফিসে যেতে পারবো না, বাইরে কোথাও দেখা করব। আপনার অফিসের পাশে একটা কফি শপ আছে না, সেখানেই দেখা করা যেতে পারে। কে বলছেন? আর আপনি অফিসে আসবেন না কেন? স্যার, কিছু গোপন কথা আছে, ওটা অফিসে বলা ঠিক হবে না। আপনি কিছুক্ষণের জন্য বাইরে আসুন প্লিজ। ঠিক আছে। কফি শপ? কি হয়েছিল ওখানে?
ওখানে কিছু নয় স্যার, আমি ওখানে গেলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম, কেউ এলো না তো চলে গেলাম। এসেছিল তো অবশ্যই, কিন্তু আসল মহেন্দ্রকে দেখে সামনে আসেনি। খুনি সেই যে আপনাকে ফোন করেছিল, আর হতে পারে যে আপনিও ওকে দেখেছেন। আচ্ছা, এদের মধ্যে ওই দিন কফি শপে কে এসেছিল? না স্যার, এই যতগুলো ছবি দেখালেন এর মধ্যে কেউ নেই স্যার। মহেন্দ্রবাবু, খুনি এদের মধ্যেই কেউ, এদের মধ্যেই। একটু ভালো করে ভেবে বলুন। আচ্ছা ঠিক আছে, রাখছি। আরে স্যার, এই লোকটা, এই যে মহেশ, আপনি শিওর এই লোকটাই ছিল? হ্যাঁ স্যার, আমার পুরো বিশ্বাস এই ছিল। না 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 না! মহেশ বাবু, মিস্টার মহেশ, মিস্টার মহেশ, ফোনটা দেখো তো। মহেশ, মহেশ বাবু, মহেশ বাবু, মহেশ, মহেশ বাবু, মহেশ, কি হয়েছে? পুরবি, অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি। স্যার, মহেশ, কে করেছে? হ্যাঁ হ্যাঁ, কে মেরেছে আপনাকে? মহেশ, ও নো। স্যার, স্যার অ্যাম্বুলেন্স আসছে। কোনো লাভ নেই পুরবি, হি ইজ ডেড। স্যার, স্যার এতদিন আমরা ভাবতাম যে মহেশ বাবুই খুন করছে, কিন্তু এবার উনিই মারা গেলেন। সুন্দরী, বাবা এসেছে। ফ্রেডি স্যার! আরে ফ্রেডি স্যার, 4 বার বিল্ডিংটা ওপর নিচ করলাম, কিন্তু কোথায় গেল? এই, তোমার সুন্দরীকে খুঁজেই পাচ্ছি না আমরা। স্যার, ও আসলে একটু
লাজুক আছে, অপরিচিত লোকের সামনে আসে না। আরে যদি তোমার সুন্দরী অচেনা মানুষদের সামনে বেরোই না তাহলে আমাদের ডাকলে কেন? আরে আপনারা তো সিআইডি। কি হলো? আরে আপনারা যদি হেরে যান তো আমরা কোথায় যাব? আর মহেশ আর নন্দন বলেছিল ওর আওয়াজ এখানেই শুনেছিল। আমার বিশ্বাস আমার সুন্দরী এখানেই আছে। সুন্দরী, কি জঘন্য একটা নাম। হ্যাঁ না না, খুব সুন্দর নাম। আরে ছাড়ুন তো, খুব খারাপ নাম। আমার এই নামটা একদম পছন্দ না, আর এই কাজটাও একেবারে পছন্দ না। এই জন্য আমি সিআইডি অফিসার হয়েছিলাম, বিড়াল খোঁজার জন্য। এই পঙ্কজ, দেখ ভাই, সময় খুব খারাপ যাচ্ছে, তাই না? চল খুঁজি গিয়ে। খুঁজবো মানে কোনো আইডিয়া তো দিন। এমনি এমনি কি করে খুঁজবো? ইঁদুর। ইঁদুর? হ্যাঁ, আমার সুন্দরীর না ইঁদুর ধরার খুব বড় শখ আছে। ইঁদুর দেখালে না এরম ভাবে ঝাঁপিয়ে পড়ে। এর মাঝখানে আবার ইঁদুর কোত্থেকে এলো শুনি একবার। আরে আইডিয়া চলে এলো। ওইটা আইডিয়া? আরে হ্যাঁ, এটা তো সত্যি একটা আইডিয়া। আইডিয়া এসেছে। কি এটা? কি ইঁদুর এত বড়? বিড়ালটা চাই 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 চাই। তাহলে ইঁদুর হও। এর সাথে থেকে ইঁদুরও হতে হচ্ছে। হও। হ্যাঁ সুন্দরী, দেখো ইঁদুর এসেছে। ইঁদুর এসেছে, দেখো সুন্দরী। আরে এবার থাম না রে ভাই। সুন্দরী, সুন্দরী, সিআইডি জয় হোক। আমার বাচ্চা বাবা এসেছে। বাচ্চা আমার। থ্যাংক ইউ সিআইডি, আমি সুন্দরীকে পেয়ে গেছি। আরে হ্যাঁ বাবা, যাও। আর এতই যখন ভালোবাসো, বিড়ালটাকে সাবধানে রেখো। হ্যাঁ ঠিক আছে ঠিক ও আছে। তো বিড়াল পেয়ে গেল, কিন্তু আমাদের পাথরের কি হবে? ওদিকে আবার এসিপি স্যার বলেছেন পাথর না পেলে যেন ফেরা না হয়। পঙ্কজ, পাথর আমি পেয়ে গেছি। পেয়ে গেছেন? যাওয়ার সময় বিড়ালটাই পাথরটা দিয়ে গেছে। কোথায়? ওই দেখ, যেই পাথরটায় ওই বিড়ালটা বসেছিল তার গায়ে রক্ত লেগে। মানে ফ্রেডি স্যার, আমরা দুজন মিলে মার্ডার ওয়েপন খুঁজে বার করেছি। আরে তো দারুণ ব্যাপার। এই পাথরটা দিয়েই খুন করা হয়েছে। কিন্তু একটা প্রবলেম আছে স্যার, আমরা এর থেকে ফিঙ্গারপ্রিন্টস পাইনি। কি সারিকা দেবী, আপনিও যদি এরকম বলেন তাহলে আচ্ছা, এরকম যদি হয় তাহলে তো আমরা খুনি অবধি কোনোদিন পৌঁছতেই পারবো না স্যার। মানে স্যার, আমাদের এত পরিশ্রম বেকার গেল। সারা রাত এই প্রমাণটা খুঁজে বার করলাম, আর সেটা না পঙ্কজ, পরিশ্রম কখনো বেকার যায় না, কিছু না কিছু লাভ হয়ই। এই পাথর থেকে আঙুলের ছাপ পাওয়া যায়নি বটে, কিন্তু তবুও কিছু একটা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এর থেকে পাওয়া গেছে অস্ত্র আর নাক থেকে বেরোনো মিউকাস, নাকের জল। হ্যাঁ, তাতে? কিন্তু বস, প্রবলেম হচ্ছে এইটা যে এই দুটো থেকেই ডিএনএ পাওয়া সম্ভব নয়। কিন্তু তাহলে ডক্টর সালুখে এ থেকে প্রমাণ কি হবে? নাকের জল, চোখের জল। হাঁচি, ফ্রেডি হাঁচি। এতক্ষণে তো চলে আসার কথা। কে হাঁচি দিল? কেউ আছে নাকি ওখানে? নন্দন আর মহেশ বলেছিল কেউ ছিল ওখানে ওই রাতে, যে হাঁচছিল। তার মানে খুনির সর্দি হয়েছিল। কিন্তু স্যার, যখন আমাদের সাথে দেখা হয়েছিল তখন কারোরই সর্দি কাশি ছিল না। স্যার, যেদিন খুন হয়েছিল সেদিন ওখানে অশোক আর খুনিই ছিল, আর একটা বিড়াল ছিল। বিড়ালটা যদি কথা বলতে পারতো আমাদের কেসটাই সলভ হয়ে যেত। কথা বলবে, এবার বিড়াল কথা বলবে। বিড়াল? বেড়াল কথা বলতে পারে? কি কথা বলা কুকুরের ব্যাপারে তো শুনেছিলাম, কিন্তু কথা বলা বিড়াল? এ কি মজা করছেন আপনি? একটা বিড়াল খুনির ব্যাপারে কি বলতে পারে? বলবে বিশাল বাবু, বিড়ালই এবার খুনির ব্যাপারে কথা বলবে। ব্যাস একটু ধৈর্য ধরুন, সব বলে দেবে বিড়ালে।
এই হলো সেই বিড়ালটা যে খুনিকে চেনে। আপনাদের একটা কাজ করতে হবে, বিড়ালের চোখে চোখ রেখে দেখতে হবে, আর খুনিকে সেটাই বিড়ালই বলে দেবে। এরকম কি করে হতে পারে? কি সব বলছেন? এক মিনিট, যা বলা হয়েছে আপনারা তাই করুন, বুঝেছেন? আপনি যান, কিন্তু যা বলছি তাই করুন, যান যান। কি হলো ফেডরিক, কিছু বলছে? বিড়াল কিছু বললো? না স্যার। আপনি আসুন। স্যার, বিড়াল তো কথা বলা বন্ধ করে দিয়েছে। চলে যান। এটা আপনার বিড়াল না? একবার দেখুন গিয়ে, আপনাকে যদি কিছু বলে। স্যার, একটা আবেদন ছিল। বেড়াল বলবেন না, আমার সুন্দরী, আমার বাচ্চাও। প্লিজ। আরে যান না, দেখুন না কিছু বলে কিনা, যান। সুন্দরী, বাবা এসেছে। কিটি 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 কিটি। হ্যাঁ, এবার আপনি চলে যান। তাহলে বিশাল বাবু, হ্যাঁ, এবারে আপনার পালা। ঠিক আছে। কি ব্যাপার বিশাল বাবু, বলে দিল তো বিড়াল যে খুনি কে? ওই রাতে আপনার সঙ্গে এই বিড়ালটাও ছিল, তাই না? কি বিশাল বাবু, আপনার আবার বিড়ালে অ্যালার্জি আছে, তাই না? আর এই জন্য আপনার চোখ থেকে নাক থেকে জল পড়ে যখন বিড়াল আশেপাশে থাকে। আর ওই রাতেও ওই বিড়ালটা ওখানে ছিল, এর সুন্দরী, আর সেই জন্য আপনার চোখ আর নাক দিয়ে জল বেরিয়ে আসে, আর তখনই জল আপনার হাত দিয়ে ওই পাথরের মধ্যে লাগে, যে পাথর দিয়ে আপনি অশোককে মেরেছেন। হাঁচিটাও আপনারই ছিল, আপনার। তো বিশাল বাবু, বিড়াল তো বলে দিয়েছে, আপনি বলবেন নাকি আমাদের আবার কষ্ট করতে হবে? আমি ঘুষ দিতে চাইছিলাম না, কিন্তু সবাই মিলে আমার উপর জোর করছিল। শেষে ওদের কথা আমাকে মানতে হয়। এরপর আমি মহেশবাবুকে বললাম যে আর একবার অনুরোধ করি মহিন্দারকে, যদি কিছু টাকা কম করে। আমরা মহেন্দারকে ফোন করলাম, কিন্তু ও ফোন ধরল না। এরপর আমি সিএমসি অফিসে মহিন্দারকে ফোন করলাম এবং অনুরোধ করলাম ও আমাদের সঙ্গে কফি শপে দেখা করুক। আমি আর মহেশ ভাই ওর জন্য অপেক্ষা করলাম, কিন্তু মহেন্দার এলো না। এই মহেন্দ্রবাবু এখন এলেন না? অনেক দেরি করে দিল। হ্যাঁ, এক মিনিট বিশাল বাবু। হ্যালো, হ্যাঁ, আরে মহেন্দ্র বাবু, এখানে সিএমসি অফিসে কাজ নেই নাকি? আরে কাজ তো অনেক আছে। একজন ফোন করে ডাকলো আমাকে এখানে দেখা করার জন্য, আধ ঘন্টা ধরে বসে আছি, এলোই না। কি করব? আর ওই দিন আমার সঙ্গে দেখা হলো আসল মহেন্দারের। আমার মনে হলো এর মধ্যে কোনো রহস্য আছে, কিছু তো আছেই আছে। আমি কাজে জড়িয়ে দিয়ে মহেশ ভাইকে ওখান থেকে সরিয়ে দিলাম। বিশাল বাবু, মহেন্দ্রবাবু এখনো আসেননি? না, তুমি এক কাজ করো, তুমি তোমার বাকি কাজগুলো সারো, আমি সিএমসি অফিসে গিয়ে মহেন্দারের ব্যাপারটা দেখছি। আচ্ছা, তুমি যাও। ঠিক আছে। এরপর আমি সিএমসি অফিসে ক্রস চেক করতে গেলাম এবং ওখানে গিয়ে আমি জানতে পারলাম আসল মহেন্দার তো অন্য কেউ। এরপর আমি নকল মহেন্দারকে ফোন করলাম আর ওকে কফি শপে ডাকলাম। মিস্টার মহেন্দ্র, 1 কোটি অনেক বেশি হয়ে যাচ্ছে,
কিছু কম করুন। দেখুন আমি কিচ্ছু জানি না, আমার পুরো 1 কোটি টাকাই চাই, নয়তো আমি রিডেভেলপমেন্ট আটকে দেব। আচ্ছা ঠিক আছে, আমি সোসাইটির মেম্বারদের সাথে কথা বলছি। ঠিক আছে, আপনি কথা বলে নিন, যখনই আপনার হয়ে যাবে আমাকে ইনফর্ম করে দেবেন। ঠিক আছে, কিন্তু আমি ওর পিছু নিলাম এটা জানার জন্য যে আসলে ও কে। তো আমি জানতে পারলাম যে ও অশোক নামের একজন ওয়েটার, যে আমাদের ঠকাচ্ছে এবং আমরা সবাই ঠকছি। আমার খুব রাগ হলো এবং ওর সাথে একটা আইডিয়াও এলো, আর আমি প্ল্যান বানালাম। আরে দাদা, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আরে আরে আপনারই তো অপেক্ষা করছিলাম। এনেছেন টাকা? কোনো টেনশন নেই তো? কোনো টেনশন নেই, আমি সব সামলে নেব। ঠিক আছে, এবার আপনারা বেরোন। আসুন নন্দন বাবু। তো ভেবেছিলেন সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। অশোককে মারলেন আর নিজের সব টাকা আত্মসাৎ করলেন। মহেশকেও মেরে দিলেন যাতে ও আমাদের কফি শপের কথাটা না বলতে পারে। প্ল্যানটা তো আপনার খুব ভালো ছিল বিশাল বাবু, খুব ভালো প্ল্যান ছিল, কিন্তু কি করবেন? সুন্দরী সব কিছু গোলমাল